আইজ আসেন আমরা আরো একজন ভারত বন্ধুকে পরিচয় করে দিই। আমার ক্ষুদ্র ভ্রাতারা তারা চিনেন, আর সম্ভবত গোপনে দীর্ঘশ্বাস ফেলেন ওনারে দেখা। দীর্ঘশ্বাসের ব্যাপারে পরে আসতেছি, আগে দেখি সেই ভারত বন্ধু কি করিচ্ছে। দেখেন। সারাদিনের ব্যস্ততায় নিজে টেক কেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট, তাই এই ব্যাপারে কিন্তু আমি খুব সিলেক্টিভ। আজকে ভাবছি একটা হেয়ার অয়েল মাসাজ নেবো, বাট উইথ মাই সিক্রেট। আমি পেয়েছি প্যারাশুট অ্যাডভান্স সিক্রেটস, একটি নিউ জেনারেশন হেয়ার অয়েল। তাই আমি আজকে ভাবছি প্যারাশুট অ্যাডভান্স সিক্রেটস রোজমেরি হেয়ার অয়েল ব্যবহার করে একটা ডিনারে যাব। ইটস ভেরি লাইট, হোয়াট অ্যান ইনক্রেডিবল নিউ এজ হেয়ার অয়েল। Get an amazing experience from Parachute Advanced Secrets. সে প্যারাসুট তেলের বিজ্ঞাপন করেছে। সুন্দর মায়েরা বেকুব হয়, কিন্তু মাঝে মাঝে ইংরেজি কয়তো তাই বেকুব হয়তো না। সে জানে ঠিকই যে আমরা ভারতীয় পণ্য বয়কট করেছি। সে বয়কটের শুরুতে আল জাজিরা নিউজ করেছিল যে প্যারাসুট তেলের অর্ডার দিতেছে না দোকানদারেরা, মনে আছে না? আমি জানতাম যে প্যারাসুট পাল্টা ব্যবস্থা নেবে। তো প্রথমে যে মেয়াজাবিন ওই আসলো, তারপরে নাম কি জানো, কি জান্নাতুল পিয়া না প্রিয়া জানি না, তো এরা নিয়ে আসলো। তো এদের কোনো কিছু তো যায় আসে না, বাংলাদেশ গোল্লায় গেলেও কিছু যায় আসে না। ওরা খাবে দাবে ঘুমাবে সিল করবে। হ্যাঁ, ওই যে হিরো আলম কইছিল না সিল করেছি, যে দুবাই যে কইছিল সিল করেছি। শপিং করবে, তারপরে মেকআপ করবি, তারপর মেকআপ তুলবি, পার্টির যাবি। হ্যাঁ হ্যাঁ, দেখেন পার্টির যাচ্ছে। এই লাইট অয়েল অ্যাপ্লাই করে আমি যে কোনো কিছুর জন্য রেডি হয়ে যেতে পারি, যা আমার চুলকে সেট রাখে অনেকক্ষণ। তাই আমি আজকে ভাবছি প্যারাশুট অ্যাডভান্স সিক্রেটস রোজমেরি হেয়ার অয়েল ব্যবহার করে একটা ডিনারে যাব। ওদের কাছে জীবন এটাই, ওদের কাছে যায় আসে না। তো এক দরিদ্র কিশোরী গুড়ি খাইয়া কাটা তারে ঝুলে থাকলো কিনা, গাজার শিশু এক টুকরা রুটির জন্য হাহাকার করলো কিনা, শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে ভারতে কাউরে পিটা মারলো কিনা, বা বাংলাদেশে গুম খুনের রাজত্ব কায়েম হইল কিনা। সেজন্য সুন্দর মাইয়া দেখা দীর্ঘশ্বাস পেলেন না। আমরা তরুণ বয়সে ওই ভারতীয় নায়িকা মাধুরী দীক্ষিতের দেখা দীর্ঘশ্বাস পেতাম। তারপরে দেখলাম ও রাম মন্দিরের ওই সেলফি তুলিচ্ছে মোদির সাথে। তাই সৌন্দর্য আর কয়দিন, তারপরে থাকবে ওই মানুষটার অন্তর। ওই অন্তর তো কুৎসিত, সংবেদনহীন, স্বার্থপর, লোভী এবং ভোগী। আমাদের একটাই করণীয়, ওই মায়া যেন তার প্রোফাইল লক করে দিতে বাধ্য হয়। যারাই ভারতীয় পণ্যের বিজ্ঞাপন করবে তাদের এই দশা করবেন। আর যেদিন কাটরানি পতন হবে সেদিন ওরা কোথায় কোন পর্দার মঞ্চে দাঁড়ায় সেটাও আমরা দেখে নিব। হ্যাঁ, যাই হোক, এবার আসেন কাটরানির আলাপে আসি। এই দিল্লির দাসী, নিকৃষ্ট ফ্যাসিস্ট, খুনি, অবৈধ ক্ষমতা দখলকারী কাটল রানী এখন নতুন নাগরের খোঁজে নামিছে। দিল্লিতে গিয়ে সে সচক্ষে দেখে আসলো যে একদিনকার নাগর স্বামী মোদী আর খাইতে পারতেছে না। কোয়ালিশনের ঠেলা ঠেলিতে তার এখন ভাগ্যতেও কাজ হইতেছে না। এই জন্য সে বহুকাল পরে ইন্দিরা গান্ধী পরিবারের সদস্যের সাথে কোলাকুলি করে আসছে। পাশে কোয়ালিশন ভেঙে গেলে তারা যদি আবার ক্ষমতায় এসে পড়ে। মমতা ব্যানার্জি তো প্রকাশ্যে বলে দিচ্ছেন যে মোদীর এই কোয়ালিশন সরকার দুর্বল, টলমল। ওনারা বসে আছেন এটা দেখতেছে কবে পইরা যায় ধপাস কইরা। এরকম স্বামীর উপরে তো আর ভরসা করা যায় না, তাই না? এমনিতেই এই খুনি দিল্লি দাসী মাতারির রক্ত করে, তার উপরে দেশের অর্থনীতি খাদে পড়ে গেছে। সেইখান থেকে আটটাই না উঠানোর কোনো ম্যাজিক ফর্মুলা তার কাছে নাই। অবস্থা এতটাই খারাপ যে অথর্ব মন্ত্রী, মানে এই যে অবৈধ অর্থমন্ত্রী মাহমুদ আলী, সাংবাদিকদের সামান্য প্রশ্নে সেইটা গিয়া বলে আপনারা লেখাপড়া করে আসেন। অথর্বটার তো নিজেরই কোনো জ্ঞান বুদ্ধি নাই, লেখাপড়ার বুদ্ধি দেখে। নাইলে কেমনে বলতে পারে 6 মাস পরে মূল্যস্ফীতি 6.5% নাইমে আসবে? আরে কাঠ মূর্খ, মূল্যস্ফীতি তোর কথা নামা করে নাকি? 6 মাস পরে তুই বা তোর মনির যে গদির থাকবে তার কোনো নিশ্চয়তা আছে? মূল্যস্ফীতির নিশ্চয়তা দিচ্ছে। চালা বেকুবের বেকুব, বালসিনের বাচ্চা বালসিন। আমরা যখন সাফল্যজনক ভাবে দেশে আর বাকি বিশ্বে ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্য বিকাশের আন্দোলন করতেছি, তখন এই লোক তার মনি বাংলাদেশের শিল্পকে ধ্বংস করার মিশন নিয়ে নামছে। কেমনে? সে যে বাজেট বানাইছে, যে বাজেট, তাতে সরকার ব্যাংক ব্যবস্থা বিশাল ঋণ নেবে। সেটার পরিমাণ এত বেশি যে এর ফলে বেসরকারি খাতের জন্য ঋণ অবশিষ্ট থাকবে না। ভারত যেমন পানি না দিয়া বাংলাদেশের নদীগুলোকে শুকায় ফেলছে, তেমনি কাঁঠাল রানী আর তার অথর্ব মন্ত্রী এই মাহমুদ আলী গং ব্যক্তিগত খাতের ঋণ প্রবাহ নিঃশেষ করে দিয়া দেশীয় শিল্পকে মাইরা ফেলার ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত হয়েছে। এতে বেসরকারি উদ্যোক্তার অস্তিত্বের সংকটে পড়ে গেছে। এই দেশদ্রোহী, জাতিদ্রোহী ইতরটার বিচার আমরা বাংলার মাটিতে কইরাই ছাড়বো, যেন মরে না তাড়াতাড়ি। এইদিকে মানুষের পিক দেয়ালে ঠেকে গেছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবারের প্রাত্যহিক জীবনে অর্থনৈতিক এই ধসে এমনই গজব নেমে আসছে যে মানুষ এখন আর প্রকাশ্যে কথা বলতে ভয় পাইতেছে না। দেখেন, শুনেন।
অর্থমন্ত্রী শুধু রাগ মধ্যবিত্তদের উপরে। সত্যি খুব কষ্ট হয় ভাই। মরারে মারো কেন, শালায় লড়ে কেন? তো জনগণ লড়তেছে, যে জন্য জনগণকে মারতেছে। কালো টাকা আর্ন করার মানে উপার্জন করার আরো রাস্তা তৈরি করে দিল। একটা সাধারণ মানুষ নিঃশ্বাস ফেলবে সেই জায়গাটুকু তারা রাখে নেই। তারা বৈধভাবে যারা মানুষ ইনকাম করে সেখানেই তাদের, ওই যে আমি শুরুতেই বললাম যে অর্থমন্ত্রী শুধু রাগ মধ্যবিত্তদের উপরে। তারা কালো টাকাকে সাদা করার জন্য, এটি যারা অবৈধভাবে দুর্নীতি করে, যারা হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট করেছে, তাদের কাছে আছে, এখন বের করতে পারছে না। কারণ এই সরকার যদি কোনোভাবে ফসকে যায় তাহলে বাঁশবাগানেও দেখবেন হাজার হাজার কোটি টাকা। এটি সেফ এক্সিট, কারণ এটা যারা করেছে নীতি নির্ধারক পর্যায়ে তাদেরই কালো টাকা রয়েছে, এখন সেটি সৎভাবে ব্যবহার করতে পারছে না। তো সেখানে তারা সৎভাবে ব্যবহার করার জন্য এটি একটি অপকৌশল বলে আমি মনে করছি। নিত্য পণ্য থেকে শুরু করে একজন সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে যা যা উপকরণ লাগে প্রতিটি ক্ষেত্রে উনি দ্রব্যমূল্য বাড়িয়েছেন। এই যে আমরা ধরেন গরিব মানুষ, সারাদিন কাজকাম করি, কাজকাম করে ধরেন পেটের বাতি গুছাইতে পারি না, মোবাইলে 30 টাকা বললে বাড়ে চলে যায় হাতের সাথ, তাহলে একটা কষ্ট না? এটা কিন্তু বিশাল একটা কষ্ট। প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি, 500 টাকা কাজ করলে সারাদিনে সদাই করতে গেলে বাড়ে ফুরা যায়, বুঝলেন নাই? যেটা বেশি হওয়া উচিত ছিল সেটা কম হয়ে যাচ্ছে, আর যেটা কম হওয়া উচিত ছিল সেটা বেশি হচ্ছে। এটা অবশ্যই অনৈতিক কাজ। আমি কষ্ট করে পরিশ্রম করে হালাল পথে যে টাকা উপার্জন করতেছি তার উপরে করটা বেশি দিতে হচ্ছে, আর যে অবৈধ পথে টাকা উপার্জন করতেছে তার করটা কম দিতে হচ্ছে। এটা স্বাভাবিক, আমার কাছে না, শুধু সবার কাছেই খারাপ লাগতেছে। আমরা মধ্যবিত্ত যারা আছি, আমরা সংসার চালাইতে পারি না, কারণ আমাদের সংসারের ব্যয়ভার বহন করার জন্য অনেক কষ্ট হইতেছে। উচ্চবিত্তদের জন্য কতটুকু সহনীয় পর্যায়ে জানি না, তবে নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য একবারে মরার উপরে খাড়ার গা। বুঝতে পারতেছেন, মানুষের রাস্তায় নামার দিন আর বেশি দূরে না, নামার মতো অবস্থা তৈরি হয়ে গেছে। এই জন্য আমি কয়েকদিন আগে বলছিলাম চূড়ান্ত আন্দোলনে ঝাঁপায় পড়ার সময় কিন্তু এসে গেছে। একটা বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা দ্রুত না পাইলে যে কি ভয়ঙ্কর পরিণতি হবে সেটাই নিকৃষ্ট ফ্যাসিস্ট খুনি হাসিনা খুব ভালো করে বুঝে। সেই জন্য সে সম্প্রতি বলছে যে আমার দেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে আমি তাদের নিয়ে চলবো। সেভাবেই আমরা আগায় যাচ্ছি। কে কার সঙ্গে যুদ্ধে লিপ্ত সেটা দেখার দরকার নাই, তো আগায় যাবে। তো এই খুনি হাসিনা একটা লেসপেন্সারদের কাছে আগায় যাওয়া, উন্নয়ন কথাটার মানে কি? ওদের কাছে উন্নয়ন মানে হইতেছে ব্যাপক চুরি ডাকাতি করার সুযোগ। তাকে এখন যে টাকা পয়সা দিয়ে চুরি করার সুযোগ দিবে সে তার কাছে চলে যাবে। সে তো বইলাই দিছে যে সে সেদিকে আগাইতেছে, কিন্তু সেই দিকটা কোন দিক সেটা যে আমেরিকা বা পশ্চিমা দেশগুলি না, সেটা সে ভালো করে জানে। যখন সে বলে কার সঙ্গে যুদ্ধ লিপ্ত তার বিবেচনার বিষয় না, তখন সে আমেরিকার দিকে আঙুল তুলে। সুতরাং তার কাছে আমেরিকা তথা পশ্চিম বিশ্ব আউট। আর তার স্বাদের ভারত, স্বামী ভারত, সে তো টাকা পয়সা দিতে পারবে না, কারণ সে নিজে একটা বড় অর্থনৈতিক সমস্যা পড়তে যাচ্ছে। আর ভারতের যদি সামর্থ্য থাকতো তবে সে কাঁঠাল রানীকে তার প্রয়োজনীয় সাহায্য দিত না, কারণ ভারতের নীতি হলো নিব কিন্তু দিব না। তাহলে বাকি থাকলো কে? হ্যাঁ, বাকি থাকলো চীনা ভাইরা। চীনের টাকা দেওয়ার বিপুল সামর্থ্য আছে, ইচ্ছা আছে, মাশাআল্লাহ। তো আগামী মাসে বেইজিং রওনা হইতেছে এই আশায়, যদি সেখানে নতুন এক নাগরকে পাওয়া যায় যার দীর্ঘকাল খাড়ায় থাকার শক্তি আছে। তো বান্ধবী ললিতার গতরের ব্যথা কোন কোন জায়গায় সেটা খুব ভালো করে বুঝেছি। তারা পৃথিবীর ওল্ডেস্ট লিভিং সিভিলাইজেশন, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবন্ত সভ্যতা, যার বয়স প্রায় 4000 বছর। ভাত রান্না হয়েছে কিনা এটা বুঝতে ভাত টিপা দেখতে হয় না, ওদের দেখলেই বুঝে যায়। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইতিমধ্যে খোলাখুলি ভাবে বলছে যে কাঁঠাল রানীর এই বেজিং সফর হবে গেম চেঞ্জার। আগে কইছিলাম না, আমি কইছিলাম না এই গেম চেঞ্জার নিয়ে আলাপ করবো। আজকে সেই আলাপ কাবো কাদের যে সবসময় বলেন না খেলা হবে খেলা হবে, দেখান এডিটর সাহেব, খেলা হবে সে পুরান খেলা আর চলবে না। চীন এই গেম বা খেলাটা চেঞ্জ করে দিবে, মানে পুরাপুরি বদলাই দিবে। কাওয়াজে বলছিল না ভারত তলে তলে আমেরিকাকে ফিক্স করে দিছে, সে ইন্ডিয়ান খেলা তার চীনের সাথে খেলতে পারবি না রে কাওয়া, পারবি না। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর একটা বিশেষ খ্যাতি আছে, জানেন সেটা কি? উনার খ্যাতি হইল উনি একজন গেম চেঞ্জার। উনি যেখানে হাত দিচ্ছেন সেখানে তিনি পুরানো খেলা বাতিল করে দিয়ে নতুন খেলা চালু করছেন। ক্ষমতা এসে শি প্রথমে যে কাজটি করেন তা হইল সেনা কমিউনিস্ট পার্টির অভ্যন্তরের দুর্নীতি এবং এই স্বার্থের পকেটগুলোকে নির্মূল করা। এটা ছিল স্রোতের বিরুদ্ধে একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, যা তার আগের নেতৃবৃন্দ করতে সাহস পায় নাই। তার এই অভিযান বিপুল জনপ্রিয়তা অর্জন করে এবং কমিউনিস্ট পার্টিকে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটা নতুন এবং কার্যকর ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে দেয়। এই প্রক্রিয়ায় ব্যাপক সাফল্য অর্জনের কারণে তিনি সর্বপ্রথম গেম চেঞ্জার হিসেবে খ্যাতি অর্জন করেন। এই যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পাশাপাশি প্রেসিডেন্ট সিং দারিদ্রের বিরুদ্ধে সংগ্রামকে ব্যাপকভাবে গতিশীল করেন, যার ফলশ্রুতিতে চীন থেকে অতি দরিদ্র নির্মূল হয়ে গেছে। শিখপুরা শাসনকালে চীনের জনগণের আয় অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে এবং চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। আগামী 10 বছরের মধ্যে আমেরিকাকে ছাড়াই যাবে, চীন হবে পৃথিবীর বৃহত্তম অর্থনীতি।
শিয়ের নেতৃত্বে চীনের পিপলস লিবারেশন আর্মি বা গণমুক্তি ফৌজ দ্রুত আধুনিকায়নের মাধ্যমে আমেরিকার সামরিক সামর্থ্যের কাছাকাছি পৌঁছে গেছে। এখন চীন 6টা ডাইমেনশনে যুদ্ধ করার সামর্থ্য অর্জন করছে, যেটা কেবলমাত্র আমেরিকার আছে। এই ডাইমেনশন গুলো হলো আর্মি, নেভি, এয়ারফোর্স, নিকট মহাশূন্য, সাইবার এবং ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। অতি শীঘ্রই তাকে আর মানুষ দিয়ে সম্মুখ যুদ্ধ করতে হবে না, সে করবে রোবট দিয়া। কিছুদিন আগে চীনে যুদ্ধ ব্যবহারের জন্য সশস্ত্র যান্ত্রিক কুকুর নির্মাণের সাফল্য প্রকাশ করেছে। দেখেন, Robot dogs have shown off their military skills. The exercises are between Cambodia and China and are definitely not man's best friend here, although maybe they are. The new report, the new robot type, which weighs about 15 kilos, can perform maneuvers such as jumping and crouching while also independently avoiding obstacles. চীন এখন গ্রিন টেকনোলজিতে বা সবুজ প্রযুক্তিতে সারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। উদাহরণ হিসেবে বৈদ্যুতিক গাড়ি নির্মাণে চীন সবাইকে ছাড়াই গেছে। চীন ঘোষণা করছে 2060 সালের মধ্যে কার্বন নিউট্রালিটি অর্জন করবে। কার্বন নিউট্রালিটি কি জানেন? আমাদের যে কোনো শিল্পের কাজে, আমাদের ইভেন্ট চলাফেরার কাজেও কার্বন ছড়ায়, এবং এই কার্বন যে এই গ্রিন হাউস গ্যাস বাড়ায় দেয়, পৃথিবীর উষ্ণতা বাড়ায় দেয়। কার্বন নিউট্রাল মানে আমার কাজ হবে কিন্তু কার্বন বেরোবে না, বুঝছেন? এটাই হইতেছে আধুনিক বিশ্বের ট্রেন্ড। এখন বিশ্বের আর কোন দেশ বিশ্বের পরিবেশ রক্ষার উদ্দেশ্যে এত বড় উদ্যোগ নেয় নাই। চীনের এই ঘোষণা সারা পৃথিবীর পরিবেশ রক্ষার আন্দোলনে একটা বিরাট শক্তি যোগ করছে। অতি সম্প্রতি একটা বিষয় প্রেসিডেন্ট শি সরকার সাফল্যজনকভাবে গেম চেঞ্জ করছে। বেশ কিছুকাল ধরে একটা পশ্চিমা প্রচারণা ছিল, যেটা এখনো আছে, যে চীন তার রাজনৈতিক ব্যবস্থা অন্যান্য দেশে চাপাই দিতে চায়। কথাটা পুরো অমূলক না, তার কারণ চীনের কমিউনিস্ট পার্টির ঘনিষ্ঠ পত্রিকা গ্লোবাল টাইমস মাঝে মাঝে এই ধরনের ইঙ্গিত দিছে। কিন্তু মালদ্বীপে আমরা কি দেখলাম? মালদ্বীপে দেখলাম যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতেই সেই দেশ থেকে ভারত আউট হয়ে গেল আর চীন ইন করলো। মালদ্বীপের গণতান্ত্রিক পদ্ধতি পরিবর্তনের কোন প্রচেষ্টা অন্তত এখন পর্যন্ত চীন করে নাই, বরং মালদ্বীপের গণতন্ত্র চীনের সপক্ষে গেছে। এর মাধ্যমে চীন যেসব দেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আছে তাদেরকে কিছুটা হলে আশ্বস্ত করতে পারছে যে তারা অন্যান্য দেশের গণতান্ত্রিক চেতনার পরিপন্থী না। এইসব উদাহরণ থেকে বুঝতে পারতেছে যে গেম চেঞ্জার প্রেসিডেন্ট শি যে সমস্ত জায়গায় হাত দিচ্ছেন, সে সকল জায়গায় পুরো খেলা বদলায় দিয়া নতুন খেলা চালু করছেন এবং প্রত্যেকটা কাজে ব্যাপক সাফল্য অর্জন করছেন। ঢাকায় চীনা রাষ্ট্রদূত যখন বললেন যে কাঁঠাল রানের আসন্ন বেজিং সফর হবে গেম চেঞ্জার, তখন আমাদের বুঝে নিতে হবে চীনের উদ্দেশ্য হইতেছে এতকাল বাংলাদেশকে নিয়ে দেশের ভেতরে বাইরে যে খেলা এতকাল চলে আসছে সেটা আর চালু থাকবে না। তারা এখন চালু করবে নতুন খেলা। মোটা দাগে যা হবে এই অঞ্চলে চীনের বৃহত্তর ভূ রাজনৈতিক খেলার একটা অংশ। খেলাটা কিরকম হতে পারে সেটা নিয়ে একটু পরে আলাপ করতেছি। তার আগে আমরা একটা মোটামুটি ধারণা করে নিই যে আমাদের এই অঞ্চলে চীনের প্রধান ভূ রাজনৈতিক স্বার্থ কি। আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে চীনের সরাসরি কোনো প্রবেশাধিকার নেই। তাকে মায়ানমারের বিভিন্ন রাজ্যের মধ্যে দিয়ে ট্রানজিটের মাধ্যমে বঙ্গোপসাগরে ঢুকতে হয়। এই উদ্দেশ্যে চীন বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের অধীনে মায়ানমারের ভিতর দিয়া বিশাল ট্রানজিট প্রকল্প বাস্তবায়ন করতেছে কয়েক বছর ধরে। চীনের মূল ভূখণ্ড থেকে এই প্রকল্প শুরু হইয়া বাংলাদেশের পাশ দিয়া আরাকান রাজ্যের উপকূলে যে শেষ হয়েছে। ভারত মহাসাগর দিয়া চীনের আমদানি রপ্তানি বাণিজ্যের বিশাল অংশ পরিচালিত হয়। এই মহাসাগরে প্রবেশ এবং চীনের পণ্য চলাচলের পুরোটাই নিশ্চিত করা চীনের অর্থনৈতিক এবং রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বে চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী আমেরিকা চীনের এই দুর্বলতা বুঝে, যার কারণে এই অঞ্চলে চীনকে বাগে রাখার জন্য আমেরিকা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, কোয়াড, অকাস ইত্যাদির মাধ্যমে চীনকে কন্টেন্ট করা মানে ঘিরে ধরার উদ্যোগ জারি রাখছে। সিঙ্গাপুরে সম্প্রতি অনুষ্ঠিত সাংগ্রিলা ডায়ালগে আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন প্রকাশ্যেই বলছেন আমেরিকা ইন্দো প্যাসিফিকের প্রতি গভীরভাবে অঙ্গীকারাবদ্ধ। এই অঞ্চলে আমরা পুরোপুরি আছি, এখান থেকে আমেরিকা সরে যাবে না। এর উত্তরে চীনা প্রতিরক্ষা মন্ত্রী ডং জন পরিষ্কারভাবে জানাই দিচ্ছেন যে আমাদের অঞ্চলে কোন দেশ বা কোন শক্তিকে যুদ্ধ বাধাইতে বা গোলযোগ লাগাইতে দিব না। বোঝা যাইতেছে যে চীন এবং আমেরিকার মধ্যে এক ধরনের শীতল যুদ্ধের সূচনা হয়েছে। এর আগে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধের সময় আমরা দেখতে পাইছি এই দুই শক্তিকে বিশ্বের বিভিন্ন দেশকে তাদের নিজেদের পক্ষে টাইনে আনার ক্রমাগত চেষ্টা করছে। একইভাবে বর্তমানে চীন এবং আমেরিকা আমাদের অঞ্চলের দেশগুলিকে নিজেদের পক্ষে রাখার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছে। স্বভাবতই চীন চায় যে বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে প্রবেশ করার জন্য সে যে প্রকল্প বাস্তবায়ন করতেছে সেটা যেন সকল অবস্থাতেই সুরক্ষিত থাকে। এর জন্য তার প্রয়োজন এই প্রকল্পের সন্নিহিত অঞ্চলে মানে আশেপাশের অঞ্চলে বিভিন্ন দেশকে নিজেদের পক্ষে নিয়ে আসা, যাতে কইরা কেউ এই প্রকল্পের প্রতি কোনো হুমকি সৃষ্টি করতে না পারে এবং চীন ভারত মহাসাগরের নিরাপদ অপ্রতিহত প্রবেশ নিশ্চিত করতে পারে। যেহেতু এই প্রকল্পটা বাংলাদেশ মায়ানমারের সীমান্তের পাশ দিয়ে গেছে, সে কারণে বাংলাদেশকে নিজের পক্ষে রাখা চীনের প্রয়োজন। কয়েকদিন আগের একটা এপিসোডে আমি দেখাইছিলাম যে এই একই সীমান্তে কাঁঠাল রানীর অবৈধ সরকার ভারতের কাছ থেকে ঋণ নিয়ে ভারতের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে ভারতীয় বাহিনীর ব্যবহারের জন্য একটা রাস্তা তৈরি করা হইতেছে। চীনের বিআরআই প্রকল্পের ঠিক পাশে ভারত যদি একটা শক্ত অবস্থান তৈরি করে ফেলতে পারে তাহলে প্রকল্পটা একটা হুমকির মধ্যে পড়ে যাবে।
তাছাড়া এই সড়কে ভারতের নিয়ন্ত্রণ থাকলে কোন এক সময় ভারতের কোয়াড মিত্র আমেরিকাও সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রাখতে পারে, সেটা ব্যবহার করতে পারে। তার মানে আমেরিকাও এটা ব্যবহার করতে পারে, সে সম্ভাবনা আছে। সুতরাং চীনের একটা বড় কনসার্ন হইতেছে যে বাংলাদেশ মায়ানমার বর্ডার অঞ্চলে তার প্রতি যে কোনো সম্ভাব্য ঝুঁকি পুরোপুরি খতম করে দেওয়া। এটা করতে হইলে ভারত আর আমেরিকা পক্ষ থেকে বাংলাদেশকে ছুটে নিয়ে আসা অত্যন্ত জরুরি। চায়নার গেম চেঞ্জ বা নতুন খেলার এটা একটা কেন্দ্রীয় দিক বলে আমি মনে করি। আমি আগের বিভিন্ন এপিসোডে বলছিলাম যে খুনি হাসিনাকে ক্রমাগত সমর্থন দিয়ে গেছে তিনটা দেশ, ভারত, চীন এবং রাশিয়া। ভারত যে বাংলাদেশের জনগণের উপরে হাসিনাকে চাপায় রাখছে এই কথাটা তো আর কারো কাছে অজানা না। তারপরেও চীন তাকে সমর্থন দিয়েছে সম্ভবত এই কারণে যে কাটালানি বাংলাদেশকে চীনের বিআরআই ইনিশিয়েটিভে যুক্ত করছে, চীনের ঋণের টাকায় বেশ বড় কিছু প্রকল্প বাস্তবায়িত করছে এবং চীনের সাথে বরাবরের সামরিক সহযোগিতা বজায় রাখছে, যার ফলে চীন বাংলাদেশে একটা বিরাট অবস্থান ধরে রাখতে পারছে। এছাড়া কাটালরানি ও যে দিল্লিটা সেটা জানার পরেও চীন তাকে হাতে রাখার চেষ্টা করছে যাতে সে পুরোপুরি কোয়াডে ঢুকে না পড়ে এবং চীনকে আউট করে না দেয়। এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে চীন চারটা কারণে অত্যন্ত সুবিধাজনক অবস্থায় আছে। প্রথমত, গত 7 জানুয়ারির নির্বাচনের প্রহসনের আগে ভারত বাংলাদেশে আমেরিকার প্রভাব যথেষ্ট পরিমাণে খর্ব করে দিতে সমর্থ হয়েছে। দ্বিতীয়ত, ভারতের সাম্প্রতিক নির্বাচনের পর যে কোয়ালিশন সরকার গঠন করাইছে সেটা হলো একটা ঠেলাঠেলির ঘর। পূর্বেকার কোয়ালিশন গভর্নমেন্ট গুলোর মতো এবার মধ্যে সার্বক্ষণিক দুশ্চিন্তায় থাকবে। এই বুঝি জোট শরিকেরা তারে ছাইরা যায় আর সে গদি হারায়। ফলে তার পক্ষে আর আগের মতো শক্তভাবে পররাষ্ট্র কর্মকাণ্ড চালায় দেওয়া সম্ভব হবে না। এই প্রক্রিয়ায় বাংলাদেশের উপরে তার বজ্রমুষ্টি কিছুটা হলেও শিথিল হইয়া পড়বে। তৃতীয়ত, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা বিস্ফোরণ পূর্ব আগ্নেয়গিরির মতো। অর্থনীতি বাঁচাইতে হইলে চীনের দ্বারস্থ হওয়া ছাড়া কাটালানের আর কোনো পথ খোলা নাই। চতুর্থত, ইন্ডিয়া আউট এবং ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন যে স্বল্প সময়ের মধ্যে দাবালনের মতো সারা দেশে এবং বিশ্বের সকল স্থানে বাংলাদেশি কমিউনিটির মধ্যে ছড়াই গেছে, তাতে পরিষ্কার যে বাংলাদেশ থেকে ভারতকে বাইর করে দিতে এই দেশের জনগণ বদ্ধপরিকর। আমাদের স্বার্থের সপক্ষে দাঁড়িয়ে চীন যদি ব্যাপক সহায়তার হাত প্রসারিত করে তাইলে বাংলাদেশের মানুষ তার সাদরে গ্রহণ করবে। সুতরাং বাংলাদেশে গেম চেঞ্জ কইরা নতুন খেলা চালু করার জন্য যে পরিস্থিতি দরকার তা অনেকটাই চীনের অনুকূলে আছে। ওই যে সুবীর ভৌমিক কইছিল না, চীনও তো হাসিনার সমর্থন দিচ্ছে, তা আমরা কেন চীনের পণ্য বয়কট করি না? চীনও তো শেখ হাসিনাকে ভারত যতটা সমর্থন দিয়েছে তার থেকে কম না বরং বেশি সমর্থন দিয়েছে, কিন্তু চীনের পণ্য বয়কটের কথা তো কেউ বলছে না। এইসব লোক, এই যে ব্লগার গুলো, কেউ প্যারিস থেকে কেউ লন্ডন থেকে চিৎকার করছে 3 বেলা, তারা চীনের পণ্য বয়কটের কথা তো কিছু বলছে না। জানেন তো এটার উত্তর? এর উত্তর হচ্ছে বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক এটা চীনের কোনো সমস্যা না। বিএনপি আসুক, জামাত আসুক, এমনকি আওয়ামী লীগ থাকুক, কোনো সমস্যা না, যে আসুক তার সাথে সে সম্পর্ক করবে। কিন্তু বাংলাদেশে বিএনপি জামাত যেন না আসে এটা একান্তই ভারতের সমস্যা। বাংলাদেশের বর্তমান সংকটের সেটাই তো মূলে, আর এই জন্যই তো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো আমরা কার পিছে লাগবো? চীনের পিছে লাগবো? এই অবস্থা তৈরি তো দায় তো একমাত্র ভারতের, আর কারণ না। তো আমরা ভারতের পিছনে লাগবো। যাই হোক, খুনি হাসিনার কাছ থেকে আর্থিক সহায়তার বিনিময়ে চীন কি চাইতে পারে? গেম চেঞ্জ করতে হইলে তাকে চীনকে বঙ্গোপসাগরে তথা ভারত মহাসাগরে তার প্রবেশাধিকার, তার প্রতি যে কোনো ধরনের হুমকিকে খতম করে দিতে হবে। এটা করতে হইলে তাকে বাংলাদেশ মায়ানমার সীমান্ত অঞ্চল থেকে ভারতকে তাড়াই দিতে হবে। ভারত যাতে ভবিষ্যতে চীনের বিরুদ্ধে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করতে না পারে সে উদ্দেশ্যে দীর্ঘকালীন স্ট্র্যাটেজির অংশ হিসেবে চীন চাইবে বাংলাদেশে ভারতের যে সর্বব্যাপী আগ্রাসন প্রভাব সেটা যথেষ্ট পরিমাণে হ্রাস করতে। 7 জানুয়ারির নির্বাচনী প্রহসনের আগে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছিলেন চীন তিস্তা প্রকল্প বাস্তবায়িত করতে চায়। দৃশ্যত এটা ছিল নির্বাচনী প্রক্রিয়া খুনি হাসিনাকে চীনের সমর্থনের একটা প্রধান শর্ত। তিস্তা অঞ্চলে চীনের উপস্থিতি ভারতের জন্য বিরাট নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। সেই বাস্তব আশঙ্কায় ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি ঢাকায় ছুটে আসছিলেন এই প্রস্তাব দিতে যে ভারত তিস্তা প্রকল্পে অর্থায়ন করবে। নাই করে থাকা মিছাই করছে, দেরি করে দেওয়ার জন্য আর কি। তা আপনারা জানেন তো ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ 7 সিস্টার রাজ্যগুলি মূল ভারতীয় ভূখণ্ডের সাথে একটা অত্যন্ত সরু করিডোর দিয়ে যুক্ত আছে, যেটাকে চিকেন নেক হিসেবে অভিহিত করা হয়। চিকেন নেকের উত্তর সীমানার কাছাকাছি ডোকলাম নামের স্থানে চীন ইতিমধ্যে বিশাল একটা ঘাঁটি তৈরি করছে। তিস্তা হইতেছে চিকেন নেকের দক্ষিণ সীমানার কাছাকাছি। সেখানে চীন হাজির হইলে উত্তর আর দক্ষিণ দুই দিক দিয়া ভারতের উপর ব্যাপক চাপ সৃষ্টি করতে পারবে। ভারত কোয়াডের সদস্য হিসেবে ভারত মহাসাগরের বিভিন্ন অঞ্চলে চীনকে ঠেকানোর কর্মকাণ্ডে লিপ্ত আছে। এছাড়া দক্ষিণ চীন সাগর অঞ্চলে চীনের বিরুদ্ধে ফিলিপাইনকে সাহায্য করার জন্য ভারত নৌবাহিনীর জাহাজও পাঠাইছে। অর্থাৎ যেখানে পারতেছে সেখানে চীনকে চাপাই রাখার চেষ্টা করতেছে। চীনও স্বাভাবিকভাবে ভারতের বিরুদ্ধে পাল্টা কায়দা অবলম্বন করবে। তিস্তা প্রকল্প চীনকে ভারতের উপরে চাপ সৃষ্টি করার একটা বড় সুযোগ করে দেবে। সেই সুযোগ চীন হাতছাড়া করবে কোন দুঃখে? সুতরাং বাংলাদেশের চীনের প্রভাব ব্যাপক বৃদ্ধি, বাংলাদেশে মায়ানমারের সীমান্ত অঞ্চল চীনের জন্য সম্পূর্ণভাবে ঝুঁকিমুক্ত করা এবং তিস্তা প্রকল্প বাস্তবায়ন করার মাধ্যমে ওই অঞ্চলে নিজেদের উপস্থিতি নিশ্চিত করা, এই 3টা বিষয় চীনের গেম চেঞ্জ পরিকল্পনার অংশ হবে বলে আমার মনে হয়। চীনের নীতি বাস্তবায়নের একটা প্রধান দিক হইল যে তারা কয়েক দশকের জন্য পরিকল্পনা করে এবং ধীরে ধীরে তা বাস্তবায়ন করে। বাংলাদেশের ক্ষেত্রে চীন কাটালানির কাছে একটা কৌশলী ভূ রাজনৈতিক ওপেনিং চাইবে।
এবং একবার সাথে পাইয়া গেলে সে বাকি কাজ আগামী কয়েক বছরের মধ্যে সেরে দিবে। কাটালানি বর্তমানে যে গভীর একটা ভালনারেবিলিটির মধ্যে পড়ছে, তাতে চীনের কথা না শুনে তার কোনো উপায় নাই। সে হয়তো ভাবতেছে ভারত সরকারের দুর্বল মুহূর্তে সামে চীনের সাথে একটা ডিল করে ফেলতে। এর ফলে ভারতের তরফ থেকে বড় ধরনের কোনো অসুবিধার সম্মুখীন সে নাও হইতে পারে। আগেবার দেখেছিলাম না এই যে মোটা বুরহান কবি হাসিনা লেসপেন্সার ওর পত্রিকায় কি লিখেছিল। তো কাটালানি হয়তো বা এটাও মনে করতে পারে যে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে যে পরিমাণে বিলা হয়েছে, তাতে যদি সে চীনের সাথে একটা ডিল করে ফেলতে পারে, তারপরে তার উপরে জনগণের রোষ কিছুটা কমতে পারে। সুতরাং দেখা যাইতেছে এই মুহূর্তে চীন এবং কাটালানি পরস্পরকে প্রয়োজন। এই কারণে চীন সফরের সময় এই দুই পক্ষের মধ্যে একটা ডিল হয়ে যাওয়া অসম্ভব কিছু না। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হইল যে এই বাংলাদেশের জনগণকে পাশ কাটাইয়া চীন যদি কাটালানির সাথে ডিল করে ফেলে, তাহলে আমাদের জন্য এটা হবে নতুন বোতলে পুরানো মদ। এটা কোনো গেম চেঞ্জ হবে না, হাসিনার কেবল প্রভু বদল হবে। এতকাল ভারতে এই লুটোরা খুঁটি ফ্যাসিস্ট মাতারি প্রধানমন্ত্রী ছিল, ভারত যে তাকে ক্ষমতা রাখার সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করছে, এখন ভারতের জায়গায় এসে বসবে চীন। কিন্তু কাটালানির খাইসলত তো আর বদলাবে না, তাই না? চীনের কাছ থেকে টাকা পয়সা পাইয়া তার লুটের মেশিন পুনরায় চালু করবে। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, বাইচে থাকার অধিকার ক্রমাগতভাবে পদদলিত করতে থাকবে। বর্তমানে ভারত যেমন বাংলাদেশের মানুষের লানত কুড়াইতেছে, হাসিনাকে কোলে চড়াইলে চীন তেমনি বাংলাদেশের মানুষের অভিশাপ কুড়াবে। চীনকে গভীরভাবে এই বাস্তবতা অনুধাবন করতে হবে। দ্বিতীয়ত, ভারতের কেন্দ্রীয় সরকার কোয়ালিশন হওয়ার কারণে যে দুর্বলতা দেখা দিচ্ছে, তার ফলে আমেরিকা ভারতকে দিয়া বাংলাদেশে চীন ঠেকানোর ব্যাপারে আর কোনো ভরসা করতে পারবে না। তার নিজের পেটের ব্যথার কারণে বাংলাদেশে তাকে পুনরায় সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। মানে মনে রাখতে হবে, আমেরিকা তথা পশ্চিমা বিশ্ব বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকারের এজেন্ডা থেকে সরে আসে নাই। যদিও ভারতের চাপে গত নির্বাচনী প্রয়োজনের সময় তারা তাদের সক্রিয় ভূমিকা থেকে সরে আসছিল। এখন বাংলাদেশের জনগণকে উপেক্ষা কইরা চীন যদি কাটালানির সাথে ডিল করে, তাহলে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং সুশাসনের প্রশ্নে চীনের সাথে আমেরিকার টক্কর লাগা কেবল সময় লাগবে। হাসিনাকে কোলে রাখলে চীন বাংলাদেশের জনগণকে সাথে পাবে না। এরকম একটা পরিস্থিতিতে আমেরিকার সাথে কি পাইরে উঠবে সে? তৃতীয়ত, খুনি হাসিনা যদি চীনের সাথে কোনো ধরনের ডিল করে, সেটা সাময়িক হইতে বাধ্য। সে আপাত মস্তক ভারতের এজেন্ট। 1975 সালে শেখ মুজিব সপরিবারে নিহত হইলে বিদেশে অবস্থানরত হাসিনা এবং তার পরিবার ভারতে আশ্রয় নেওয়ার জন্য যখন দিল্লি বিমানবন্দরে অবতরণ করে, তখন তাকে রিসিভ করে দুই ব্যক্তি, যারা নিজেদেরকে পরিচয় দেয় ক্যাবিনেট ডিভিশনের কর্মকর্তা হিসেবে। ভারতের গোয়েন্দা সংস্থা র ভারত সরকারের ক্যাবিনেট ডিভিশনের অধীনস্থ। এই দুই ব্যক্তি ছিল রয়ের এজেন্ট। তার হাসিনা এবং তার স্বামী ডক্টর ওয়াজেদের দীর্ঘ জবানবন্দি নেয়। এমনিতে দীর্ঘযাত্রার ক্লান্তি, তারপরে পরিবারের হত্যাকাণ্ডে তারা মানসিকভাবে বিপর্যস্ত। এই অবস্থায় র যা বলছে সেটা মাইনা নিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করার ছাড়া তার কোনো উপায় ছিল না। এই যে হাসিনা রয়ের খাতায় নাম লেখাইল, তারপর থেকে প্রায় 50 বছর ধরে সে ভারতের সেবা করতেছে একনিষ্ঠভাবে, এবং ভারতও তাকে যথাযথ পুরস্কার দিচ্ছে। সে তার পুরা দলের লোকজনকে বানায় ফেলছে ভারতের ক্যান্ডিডেট। তার নৌকা বুঝায় ভারতপন্থীরা, প্রশাসন, পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, সরকারের সকল পর্যায়ে সে ভারতীয়দের ঢুকাই দিছে। তার পক্ষে ভারত থেকে সরে আসা অসম্ভব। ঝাঁকের কই যেমন ঝাঁকে ফেরত যায়, তেমনি প্রয়োজন ফুরিয়ে গেলে কাটালানিও চীনকে মাইনাস করে তার প্রকৃত প্রভু ভারতের কাছে ফেরত যাবে। সুতরাং কাটালানির সাথে ডিল করলে স্বল্প মেয়াদের কিছু সুবিধা ছাড়া চীন আর কিছু পাবে না। এতে জনগণ তার প্রতি বৈরী থাকবে এবং শেষ পর্যন্ত এই খুনি ফ্যাসিস্ট তার প্রকৃত মনিবের কাছে ফেরত যাবে। চীন যদি বাংলাদেশের সাথে শক্ত ভিত্তিতে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করতে চায়, তাইলে জনগণকে বাদ দিয়ে সে সেটা করতে সফল হবে না। বাংলাদেশে সে যদি সত্যি গেম চেঞ্জ করতে চায়, তাহলে এই নতুন গেম বাংলাদেশের জনগণের সাথে নিয়ে খেলতে হবে। স্বল্পকালীন ট্যাকটিক্যাল কারণে চীন যদি হাসিনাকে ব্যবহার করতে চায়, সেটা আলাদা কথা। কিন্তু বাংলাদেশে চীনের স্ট্র্যাটেজির সাফল্য নির্ভর করবে এই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের জনগণের ঘনিষ্ঠ সম্পৃক্ততা এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক চেতনা বাস্তবায়নের উপরে। মালদ্বীপে ইতিমধ্যে চীন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে গেম চেঞ্জ করছে, তা আমাদের ক্ষেত্রে একটা মডেল হতে পারে। তবে চীন যা করবে সেটা তার স্বার্থের নিরিখেই করবে। এই কথাটা যেন আমরা সবসময় মনে রাখি। সব দেশ, সব জাতি এভাবেই তাদের স্বার্থে আগায় নিয়ে যায়। আমি আগেও বলছি, অন্য দেশের স্বার্থ রক্ষা করা আমাদের কাজ না। আমাদের কাজ হইল সর্বশক্তি দিয়ে আমাদের জাতীয় স্বার্থ সমুন্নত রাখা এবং আগায় নিয়ে যাওয়া। আমরা চীন বুঝি না, আমেরিকা বুঝি না, আমরা বুঝি বাংলাদেশের জনগণের স্বার্থ। আজ আমাদের সর্বপ্রধান জাতীয় কর্তব্য হইতেছে বাংলাদেশের বিপর্যস্ত স্বাধীনতা সুসংহত করা, প্রধানত সার্বভৌমত্বকে পুনরুদ্ধার করা, ভুলুণ্ঠিত জাতীয় মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা এবং পদপিষ্ট গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করা। এই সংগ্রাম একান্তই আমাদের নিজেদের সংগ্রাম। আমরা খাইয়া হোক, না খাইয়া হোক, এমনকি ঘাস খাইয়া হইলেও আমাদের রক্তের শেষ বিন্দু দেয়া এই সংগ্রামকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। চীন যদি আমাদের জনগণের এই আকাঙ্ক্ষাগুলি অনুধাবন করিয়া এর প্রতি শ্রদ্ধা জানাইয়া আমাদের জনগণের সাথে দীর্ঘকালীন বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে চায়, আমরা তাকে স্বাগত জানাবো। আর যদি সে কেবলমাত্র কাটালানির নতুন মনিব হিসেবে আবির্ভূত হয়, তাহলে বাংলাদেশে তার অবস্থা এক সময় ভারতের অনুরূপ হবে। এটাই চীনের কাছে আজকে আমাদের জনগণের তরফ থেকে মূল মেসেজ দিয়ে রাখলাম। মানা না মানা আপনার ব্যাপার, কিন্তু আপনি জনগণের সাথে বন্ধুত্ব করতে পারেন, সেই অপশন আপনাদেরকে দিয়ে রাখলাম।